আসবো এই আলোচনায় জ্যোতি চট্টোপাধ্যায়ের কাছে। রাজ্য বিজেপির মুখপাত্র, কংগ্রেসের যে অভিযোগ পুরনো বোতলে নতুন মদ, কি বলবেন জ্যোতি? দেখুন, প্রথমত চন্দনদার বক্তব্য আমি শুনছিলাম। চন্দনদার মানে আউটরাইটলি ওনার একটা সমালোচনার জায়গা হচ্ছে যে কেন্দ্র এবং রাজ্য সুসম্পর্ক থাকা যাবে না, মানে ইনডাইরেক্টলি উনি এইটাই বলতে চেয়েছেন, যে কারণের জন্য আমাদের রাজ্য একাধিকবার বঞ্চিত হয়েছে। এবং আজকে 70, 74 বছর, 75 বছর যেটাই ইতিহাস হোক না কেন দেশভাগের পরবর্তী, সেখানে দাঁড়িয়ে যখন আপনার মানে একটা বিরোধিতার কোথায় এনভায়রনমেন্ট সম্পর্ক থাকা যাবে না? ডাবল ইঞ্জিন থাকলে কিছু এক্সট্রা ইনসেন্টিভ পাবে, সেই কথাই তো প্রত্যাশিত, সেটাই তো বললেন। সেটা উনি বলেন, মানে কি বলেছি আমি বলছি আপনি যেটা বলেছেন যে মানে একটা মানে ইনডাইরেক্ট একটা সমালোচনার জায়গা তৈরি করেছিলেন। সমালোচনা তো করছি, আমি বলছি তো ইনসেন্টিভ তো পাইনি বেঙ্গল, বলছি তো সাধারণভাবে আমরাও বলছি। আমি বলছি এবার ঘটনা হচ্ছে যে ধরুন আজকে নয়ডাতে যে স্যামসাং এর কারখানাটা হলো বা সেমিকন্ডাক্টর হাব হলো আপনার আসামে, এই জায়গায় দাঁড়িয়ে আমাদের রাজ্যে ছোট্ট একটা চিংড়ি ঘাটার যে জমি 5 মিটার 10 মিটার জমি, সেইটা দিচ্ছে না, আপনি ভাবতে পারছেন? তো এই যে সুসম্পর্কটা, এই সুসম্পর্কটা দরকার। আমরা এই জন্যই বারবার বলছি যে অনেক বিরোধিতা হয়েছে কেন্দ্র রাজ্য, আমাদেরকে আজকে ঐক্য থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে দলেরই হবে। বক্তব্য শোনালাম, একদম সংক্ষেপে আসবো। আমাদের সঙ্গে রয়েছেন মহানন্দা কাঞ্জিলাল, অর্থনীতির অধ্যাপক। আমি যেটা আপনার কাছে জানতে চাইবো যে এই বাজেটে রাজনীতির কোন কোন জায়গাগুলো আপনি দেখতে পেলেন, একদম সংক্ষেপে। দেখুন, প্রথমত এটা কেন্দ্রীয় বাজেট সারা দেশের জন্য, এর মধ্যে কোনো রাজনীতি আসা উচিত নয়। দেশের সব জায়গার জন্য উন্নয়ন করাই কিন্তু কেন্দ্রীয় সরকারের কাজ। কিন্তু আমরা দুর্ভাগ্যজনকভাবে সব কিছুতেই রাজনীতি আসে। কিন্তু যদি দেখা যায় রাজনীতির নিরিখেই বলো, তাহলে বিহারে 60,000 কোটি টাকা ঘোষণা করা হয়েছিল ইলেকশনের আগে। আমরা বাঙালি হিসেবে কিছুটা অন্তত পেতে পারতাম। এই কন্ডাক্টর ইন্ডাস্ট্রির কথা বলা হচ্ছে, এতে প্রচুর মানুষ চাকরি পেত, কিন্তু সেটা আসামে হলো, বাংলায় হলো না। কেন এটা হবে? এটা হওয়া তো বাঞ্ছনীয় নয়। কাজেই সব ক্ষেত্রেই বিনিয়োগ বাড়া দরকার। এবং আমি শিক্ষিকা হিসেবে একটু হতাশ, কারণ সেই শিক্ষা স্বাস্থ্যের বাজেট কিন্তু এবারও বাড়লো না। যেখানে এত স্কুল ছুটের সংখ্যা বেড়ে গেছে, শিক্ষা বেসরকারিকরণ করা হচ্ছে, দরিদ্র মানুষের কথা ভাবা দরকার। দরিদ্র মানুষরা এখনো পর্যন্ত সরকারি স্কুলে যায়, সরকারি হাসপাতালে যায়, সেখানে কিন্তু শিক্ষা স্বাস্থ্যে বরাদ্দ বাড়লো না। নতুন হসপিটালের দরকার নেই, যেগুলো রয়েছে, যে প্রাইমারি হেলথ সেন্টার, সেগুলোকে ইমপ্রুভ করা দরকার, তার পরিকাঠামো উন্নয়ন দরকার। যে স্কুলগুলো রয়েছে আপনি গ্রামে গিয়ে দেখুন কি অবস্থা, তার পরিকাঠামো উন্নয়ন দরকার, কলেজের পরিকাঠামো উন্নয়ন দরকার। সেই জন্য টাকা বরাদ্দ করা দরকার ছিল, কিন্তু আবারও সেই আমরা হতাশ হলাম। এবং আরো বিনিয়োগ আনতে গেলে যে স্ট্র্যাটেজিক ডিসিশনস নেওয়া দরকার, যার জন্য আজকে শেয়ার বাজার পড়ে যাচ্ছে। দেখতে পাওয়া গেল না। কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে আসবো, আশিস চট্টোপাধ্যায় পলিটিক্যাল এডিটরের কাছে। আমাদের কল্যাণকর রাষ্ট্র ওয়েলফেয়ার স্টেটে এটা ঘটনা, যেটা কথা বললেন মহানন্দাদি, যে আমরা এক্সপেক্ট করি যে স্বাস্থ্য শিক্ষার মতো খাতে বরাদ্দ প্রতি বছর বাড়বে এবং সেদিকে নজর দেওয়া হবে। আমরা দেখেছিলাম পরীক্ষা পে চর্চাতে যতটা হয়েছিল বরাদ্দ, সেই তুলনায় স্কলারশিপ দেওয়ার ক্ষেত্রে বরাদ্দটা হয়নি। আপনার কি মনে হয় যে এই সাধারণ মানুষের উন্নয়নে আদৌ খুব একটা বেশি উদ্যোগী বা আন্তরিক কেন্দ্রীয় সরকার? দেখো, কল্যাণকর রাষ্ট্র বা কল্যাণমূলক রাষ্ট্র কি আর ভারত আছে? ভারতের অনেকগুলো কল্যাণকর হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, মানে এই ভারতে এখন যে ব্যবস্থাটা চলছে সেটা একটা নর্মাল পুঁজিবাদ কি? আমরা অনেকেই মনে করি যে এটা আর ঠিক নর্মাল পুঁজিবাদ নেই, এটাকে বলা হয় ক্রনি ক্যাপিটালিজম, বা একেবারে সহযোগী বন্ধু কয়েকটা কর্পোরেট হাউস এবং কয়েকজন রাজনীতিক, হাতে গোনা কয়েকজন রাজনীতিক, তারাই আসলে ভারত চালাচ্ছে। সামনে সব নানান আবরণ আছে, সংসদ, মন্ত্রিসভা, ক্যাবিনেট ইত্যাদি ইত্যাদি। ফলে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমজনতার জন্য এই বাজেটে খুব একটা পাওয়া যাবে এরকম তো আশা করা। বিজেপি এখানে কিছু আলোকপাত করতে চাইছে। জ্যোতি? না, আশিস দা এটা বারবার করে বলার চেষ্টা করছে ক্রনিক ক্যাপিটালিজম। আমি আশিস দাকে অনুরোধ করব যে আপনি একবার গুগলটা খুলে দেখুন যে মানে কোন দেশ সেকেন্ড লার্জেস্ট ম্যানুফ্যাকচারিং ইন দ্য স্মার্টফোন বা মোবাইল, থার্ড লার্জেস্ট ইন দ্য আপনার অটোমোবাইল ইন্ডাস্ট্রি। অটোমোবাইল মানে হচ্ছে গাড়ির
প্রস্তুতকারক। তো এখানে তো শুধুমাত্র একটা দুটো লোক নয়, সেখানে হাজার হাজার কোটি কোটি লোক সেখানে চাকরি করছে। মুদ্রা যোজনার মাধ্যমে প্রায় 53 কোটি মানুষ তারা মুদ্রা যোজনা বেনিফিট পেয়েছে। এবং সবথেকে বড় জিনিস হচ্ছে আলটিমেটলি এটাও ঘটনা 1% কাছে কতটা সম্পদ পৌঁছে গিয়েছে সেটাও কিন্তু ইপিএফও ডেটাটা দেখুন। আমাদের সময় একেবারেই আজকে শেষ। আজকের যে বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, সেই বাজেটের মূল্যায়ন দেশের মানুষ করবেন এবং সামনে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে এই বাজেটের একটা হয়তো প্রভাব আমরা দেখতে পাবো আগামী দিনে। আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি।